হাই এভরিওয়ান, আমাদের সামনেই ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবলের পরীক্ষা রয়েছে। তো এটা আমার প্রথম ক্লাস অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপরে, যেখানে আমি নর্মাল ডেটা অনুযায়ী পড়াবো না, একটা মাইন্ড ম্যাপ এবং ওর সাথে অরিজিনাল যে ম্যাপ, মেনলি আমি এটাতে চেষ্টা করবো একটা স্টোরি বিল্ডিং করা এবং তার সাথে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের সামনে রাখা। এরপর তোমাদের কি ডিউটি হবে, এই টোটাল মাইন্ড ম্যাপটা পড়ার পর তোমাদের এটা দায়িত্ব হবে তোমরা যে কোনো সোর্স থেকে বাকি ডেটাগুলোকে পড়তে পারো। আমি মেনলি সাজেস্ট করবো লুসেন্ট পড়ার জন্য। লুসেন্ট ইজ এ গুড বুক এই পরীক্ষাগুলোর জন্য এনাফ। তবে হ্যাঁ, ডেফিনেটলি ডাব্লিউবিসিএস যারা প্রিলিমস দিতে চলেছে তাদের জন্য এনাফ নয়, তাদের জন্য আলাদা সোর্স আছে। কিন্তু এই ভিডিওটা আমি যেহেতু ওভারভিউ বানাচ্ছি, ইন ডেপথ আমি প্রত্যেকটা পার্টে যাব না, অনলি মেন মেন পয়েন্টগুলোকে আমরা দেখার চেষ্টা করব। আশা করি ক্লিয়ার করতে পারলাম ভিডিওর মাধ্যমে আমরা কি জানতে চাইবো। আর এই ভিডিওটা মোটামুটি 2 থেকে 3টে পার্টের মধ্যে আমাদের এখানে আসবে। তো আজকে আমরা এটা কমপ্লিট করব, সেটা হচ্ছে কি, যে হিস্ট্রি সোর্স কি এই বিষয়টা থেকে শুরু করে স্টোন এজ অ্যান্ড ইন্দাস ভ্যালি, আমরা এই 3টে বিষয় এতটা অবধি আমরা চেষ্টা করবো আজ। এবার এর মধ্যে দেখতে হবে যে কত ধরনের সোর্স আছে, কি ধরে কিভাবে আমি এটাকে পড়াচ্ছি, সেই জিনিসটা তোমরা বুঝতে পারো। চলো প্রথমে যে কোনো ধরনের আমরা যদি ইতিহাসের কথা বলি, প্রথমে ইতিহাসের কথা বলার সময় যে আমাদের ইতিহাসের যে স্টোন এজের কথা বলছি, ধরো স্টোন এজ, এই যে স্টোন এজ, এটা অলমোস্ট কত সাল থেকে শুরু হয়েছে? আমরা যদি ধরি এটাকে 5 লাখ বিসি থেকে শুরু হয়েছে এবং সেটা চলেছে কতদিন পর্যন্ত? 1000 বিসিই পর্যন্ত। বিসি মানে কি, বিফোর কমন এরাকে বোঝানো হয়। তাহলে এতটা আমার স্টোন এজ আছে। এবার অনেকের এটা কনফিউশন থাকছে যে না, এখানের মধ্যে তো আইবিসি আছে, এখানে তো ভেদিক লিটারেচার পড়ে যাচ্ছে, তাহলে কেন এটাকে আমি স্টোন এজ বলছি? আই উইল এক্সপ্লেন লেটার যে কেন এটাকে আমি স্টোন এজের মাধ্যমে এখনো বলছি আর কি। ওকে, এবার প্রথমে আমরা একটা টাইমলাইন বেস করে নিই যে আমরা এই জায়গাতে এসে দাঁড়িয়ে আছি, ধরে নাও যে প্রি হিস্ট্রিক যে স্টোন এজ, এবং কি এখানে চ্যালকোলিথিক এজকেও আমরা ধরে নিয়েছি, এবং এখানে ধরে রাখো মোটামুটি 3000 বিসির কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি। ওকে, 3000 বিসি, ঠিক আছে। এবং ইন্দাস ভ্যালির যেটা ম্যাচিওর ফেজ বলা হয়, সেটা আমাদের ম্যাচিওর ফেজটা হচ্ছে 2600 বিসি থেকে 1800 বিসি, বিফোর কমন এরা বা বিফোর ক্রাইস্ট একই, যেখানে আমি কিছু জায়গায় বিসি লিখবো, কিছু জায়গায় বিসিই লিখবো। তাহলে আমরা 1800 বিসিতে দাঁড়িয়ে আছি। এরপর ভেদিক এজ আমার শুরু হয়ে যাবে। ভেদিক এজ আমার শুরু হয়ে যাচ্ছে 1500 বিসি থেকে শুরু করে 1000 বিসি। এবং পোস্ট ভেদিক ডেভেলপমেন্ট বলতে আমরা এটাও বলতে পারি যে 1500 থেকে 1000 অব্দি এটা হচ্ছে আর্লি পিরিয়ড। আর একটা হচ্ছে লেটার ভেদিক পিরিয়ড আছে, সেটা হচ্ছে কি 1000 বিসি থেকে 600 বিসি। পোস্ট ভেদিক ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি কি পাবো? এখানে আমরা দেখতে পাবো মহা জনপদগুলো তৈরি হচ্ছে, এটা একটা দেখতে পাবো। এর সাথে দেখতে পাবো ফরেন ইনভেশন হচ্ছে, এবং ফরেন ইনভেশনের মধ্যে পার্টিকুলারলি দুটো থাকছে। একটা হচ্ছে ইরান, বা যাকে আমরা বলি পার্সিয়ান ইনভেশন দেখবো আমরা। এবং তার সাথে গ্রিক, আলেকজান্ডার দ্য গ্রেট, সে যখন আমাদের ইন্ডিয়া ভিজিট করছে। তাহলে এই যে পুরো ঘটনাটা ঘটছে, এটা তোমার 600 বিসি থেকে অলমোস্ট 330 বলতে পারো, অথবা 350 বিসি। এবং মৌরিয়ান এম্পায়ার কখন শুরু হয়ে যাচ্ছে? এটা একদম 323 বিসিএ থেকে শুরু হচ্ছে মৌরিয়ান এম্পায়ার। এটা আমাদের চলবে 185 বিসি পর্যন্ত চলছে। আমরা এখনো কিন্তু জিরোর আগে চলছি। তার মানে কি, যে এটা আমার যদি জিরো হয়, তাহলে এই দিকের ঘটনাতে আমি এখনো দাঁড়িয়ে আছি। এই দিকে যখন আসবো, তখন আমরা কি লিখি? এডি লিখি। আর এগুলোতে আমরা বিফোর ক্রাইস্ট বা বিফোর কমন এরা আমরা লিখি। তাহলে আমরা এখনো জিরোতে আসিনি। জিরোর আগের স্টোরি আমরা দেখছি, যেটাকে আমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বলছি। মেনলি অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অলমোস্ট গুপ্তা পিরিয়ডের শেষ অবধি, বা হর্ষবর্ধন শশাঙ্ক অবধি এসে শেষ হয়। তারপর যখন ইসলাম বা মুসলিম আক্রমণ হয় আমাদের
তো সেখান থেকে আমরা মিডিভেল পিরিয়ডকে ধরা স্টার্ট করি। তাহলে আমরা ছিলাম মৌরিয়ান পিরিয়ড, 185 বিসি হচ্ছে এর ব্যাপার, এবং এরপরে আমরা আসবো পোস্ট মরিয়ান পিরিয়ড। পোস্ট মরিয়ান পিরিয়ডটা আমার চলবে 185 বিসি থেকে অলমোস্ট, এটা তোমার চলবে 300 এডি, ধরো 300 এডি, এতটা অবধি চলছে। এখানে কিছু চেঞ্জেস আছে, বাট এটা হচ্ছে অনেক সময় বিভিন্ন চেঞ্জেসের জন্য কোথাও 200 লেখা থাকে, বা এটাকে আমরা এডি না বলে সিও বলতে পারি, ওটা অসুবিধা নেই। তাহলে আমরা একটা টাইম লাইন প্রথমে বুঝে নিলাম যে স্টোন এজ থেকে। এবার আমার এখানে একটা কোশ্চেন ছিল যে আচ্ছা, স্টোন এজ মানে আমাদের অনেক সময় কনফিউশন হয় যে আমরা যেভাবে হিউম্যান ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে তার একটা নর্মাল জিনিস আমি এখানে দেখাই। যে দেখো, অস্ট্রেলোপেথেকাস থেকে শুরু হয়েছিল, 1 মিনিট, অস্ট্রেলোপেথেকাস থেকে শুরু হয়েছিল হোমো হ্যাবিলিস, ইরেক্টাস, নিয়ানদার্থালস অ্যান্ড বর্তমানে হোমো সাপিয়েন্স সাপিয়েন্স। এইভাবে হিউম্যানের একটা অগ্রগতি ঘটেছে, কিন্তু এটা একদিনে ঘটেনি, এটা বহু লক্ষ বছর বা বহু হাজার বছর ধরে বলতে পারো। তার কারণ বিভিন্ন বই যখন পড়বে ইতিহাসের বাইরে গিয়ে, সেখানে দেখবে যে হিউম্যান যে প্রাণী থেকে এসেছে আর কি, হিউম্যানের যে ডেভেলপমেন্ট যে প্রাণী থেকে হয়েছে, তারা 20 লাখ ইয়ার আগেও ছিল, এক্সিস্ট করতো, কিন্তু এটা সার্ভাইভেল করতে পারে। বাট সার্ভাইভেল কখন করা স্টার্ট করলো, যখন এই অস্ট্রেলোপেথেকাস আফ্রিকা থেকে ধীরে ধীরে ইউরেশিয়ায় ছড়িয়ে পড়লো, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে, এবং যেখানে সময় এবং ডিফারেন্ট নেচারের জন্য ধীরে ধীরে এদের বিকশিত হওয়া স্টার্ট করলো, এবং বর্তমানের যারা হিউম্যান, তারা হোমো সাপিয়েন্স আমরা বলছি, এই জায়গাতে এসে পৌঁছালো। এবং এটার পিছনে তিনটে রিজনকে বলা হয় মেনলি, যে আমাদের হিউম্যানের যদি টোটাল হিস্ট্রিকে দেখতে চাই কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট। একটাকে বলা হয় অলমোস্ট 70,000, 70,000 বছর আগে এই যে হিউম্যানদের মধ্যে কি হয়েছিল, কগনিটিভ কগনিটিভ রেভলিউশন হয়েছিল। তার মানে কি, আমাদের যে ব্রেনটা সেটা বিভিন্নভাবে বিকশিত হওয়া শুরু করেছিল। আর সেকেন্ড আরেকটা জায়গা ধরা হয়, সেটা হচ্ছে 10,000 ইয়ার্সের কাছাকাছি আমাদের এসেছিল এগ্রিকালচার রেভলিউশন। এই দুটো জিনিস হিউম্যানকে ডেভেলপ করতে বহুভাবে সাহায্য করেছিল, বাট এটা আমাদের যেহেতু ইতিহাসের মানে এখান থেকে কোশ্চেন আসবে না, বাট ডেভেলপমেন্ট আমি বোঝানোর জন্য জাস্ট এই পার্টটাকে অ্যাড করেছি। চলো আমরা আবার ফিরে যাই। তাহলে আমরা প্রথমে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওভারভিউ নিতে গিয়ে প্রথমে আমরা টাইম লাইন দেখে নিলাম। এবার আমরা দেখবো স্টোন এজ, তার আগে দেখবো সোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি। চলো, সোর্স। এবার সোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি মিনস, সোর্স আমাদের কাছে দুই ধরনের সোর্স হয়। একটা কি ধরনের সোর্স হয়, একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স, একটা হচ্ছে লিটারারি সোর্স। এবার হিস্ট্রির দুটো ভাগ থাকে, একটাকে আমরা বলি প্রি হিস্ট্রি, একটাকে বলি আমরা হিস্ট্রি। প্রি হিস্ট্রি কাকে বলা হয়, যেটা ইতিহাসের আগের ইতিহাস, তার মানে কি এখানে কোনো রাইটিংস পাওয়া যায়নি, নো রাইটিংস। আর হিস্ট্রি মানে কি, যেখানে রাইটিংস পাওয়া গেছে। আর এটার মাঝেও আরেকটা পিরিয়ডকে বলতে পারি আমরা, সেটাকে আমরা প্রোটো হিস্ট্রিও বলে থাকি। এবং প্রোটো হিস্ট্রির মধ্যে আমরা মেনলি আইভিসি কে আমরা তুলে ধরি, এটা প্রোটো হিস্ট্রির পার্ট। এবার চলে আসি এই যে ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা আমাদের লেখা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স। আর্কিওলজিক্যাল বলতে কি, যেগুলো মাটি খুঁড়ে পাওয়া গেছে, খনন কার্যের মাধ্যমে যা যা জিনিস পাওয়া গেছে, সেগুলো কি কি হতে পারে। দেখো, প্রথম কথা কয়েন হতে পারে, দ্বিতীয় কথা ইনস্ক্রিপশন হতে পারে, পটারি হতে পারে, মনুমেন্টস হতে পারে, চারটে জিনিস হতে পারে। এবার আমরা কয়েন্সকে দেখবো, কয়েন্সের মধ্যে কি বলছে, যে স্টাডি অফ কয়েন্সকে কি বলা হয়, নিউমিসম্যাটিক্স বলা হয়। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যে কয়েন্সের স্টাডিকে কি বলা হয়। এবং এই যে কয়েনগুলো ছিল, এখান থেকে হিস্ট্রিতে কি জানা যায়, দেখো তিনটে জিনিস জানা যায়। একটা, কি ধরনের মেটাল ইউজ হয়েছে, গোল্ড হয়েছে, সিলভার হয়েছে, কপার বা বিভিন্ন ধরনের অ্যালয় ইউজ করা হয়েছিল নাকি। তাহলে যে সময়ে ধরো আমি যদি আইভিসিতে কোনো ধরনের কয়েন খুঁজে পাই, এবং সেই কয়েনটা যদি দেখি যে এটা গোল্ডের কয়েন, তার মানে আমাকে বুঝতে হবে আইভিসির লোকরা গোল্ডের ব্যবহার জানতো। কিন্তু যদি আইভিসিতে কোনো রকমের কয়েন পাওয়া যায়নি, ইভেন আর্লি ভেরিক এজেও কোনো ধরনের কয়েন পাওয়া যায়নি, যখন মহাজনপদ শুরু হয়েছিল, ইভেন লেটার
লেটার ভেদিক পিরিয়ডের শেষের পর্যায়ে যখন এগ্রিকালচার খুব সারপ্লাস হয়েছিল, ট্রেড প্রচন্ড বেরিয়েছিল, তখন হচ্ছে কি পাঞ্চমার্ক কয়েন এসেছিল। পাঞ্চমার্ক, এই কয়েন তখন পাওয়া যায়। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে এই কয়েনটা এক্সিস্ট করছে কোন সময়, সেই সময়কার কোন মেটাল, আর কি শুধুমাত্র কয়েন যে রাজা বা দেশ স্টেটই ইস্যু করতে পারে। তাতে মানে কি, যে কিং এর পাওয়ার, যদি আজকে ধরো আর জিওগ্রাফিক্যাল স্প্রেড, আজকে যদি অশোকের কোনো কয়েন আমরা যদি তামিলনাড়ুর কোনো একটা গ্রামে পেয়ে থাকি, তার মানে কি অশোক সেই সময়ে তামিলনাড়ুর এই পর্যন্ত তার জিওগ্রাফিক্যাল স্প্রেড ছিল। ইদার সেটা ট্রেড হতে পারে অথবা সরাসরি অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হতে পারে। বোঝা গেছে? নেক্সট, ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন আমরা জানি রাজারা তাদের নিজস্ব অর্ডার, কালচার, আর আমরা যদি অশোককে ধরি তার ধম্মনীতি, তার মানে কি আমার দেশ কিভাবে শাসন হবে, আমার রাজ্য কিভাবে শাসন হবে, বা আমি কি ধরনের আইন আনছি, সেগুলো সবকিছু লেখা থাকে ইনস্ক্রিপশনের মধ্যে। অথবা আমি কতগুলো যুদ্ধ জয় করেছি, কি রকমের যজ্ঞ করেছি, এভরিথিং রাজা কি করে ইনস্ক্রিপশনের মাধ্যমে লিখে রাখে। কেন লিখে রাখে? সেখানকার জনগণকে মধ্যে রাজার কৃতিত্বকে ছড়াবার জন্য, এবং ইতিহাসে রাজাকে এক চির অমর নিজেকে রাখার জন্য। এবং এই যে ইনস্ক্রিপশন যে ব্যাপারটা, এটা কোন কোন সারফেসের উপর লেখা যেতে পারে? অলওয়েজ মনে রাখবে, হার্ড সারফেস, রক হতে পারে, স্টোন হতে পারে, কপার প্লেট হতে পারে। মেনলি আমরা দেখব স্টোনের উপরে লেখা হতো, আর কপার প্লেটের উপরেও বহু আছে। যেমন ধর্মপালের তুমি পাবে এখানে কপার প্লেট ইনস্ক্রিপশন। এবার এই যে ইনস্ক্রিপশন, এটাকে প্রথম যে মরিয়ান ইনস্ক্রিপশন ছিল, এটাকে প্রথমকে ডেসিফার করে। ডেসিফার মানে কি, পড়তে পেরেছিল আর কি, পড়তে সক্ষম হয়েছিলেন কে, তার নাম হচ্ছে জেমস প্রিন্সেপ। কত সাল? 1837। এই যে স্ক্রিপ্টটা লেখা ছিল, এই স্ক্রিপ্টটার নাম কি? ব্রাহ্মী স্ক্রিপ্ট। তো অশোকের মেনলি দুই ধরনের জিনিসই থাকতো, একটা হচ্ছে ব্রাহ্মী, আরেকটা হচ্ছে খরস্টি। খরস্টি, এই দুটো স্ক্রিপ্ট ছিল। অ্যারামিক ইজ নট এ স্ক্রিপ্ট, অ্যারামিক ইজ এ ল্যাঙ্গুয়েজ। এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? এগুলো হচ্ছে কি ইরানিয়ান বা পার্সিয়ান। ওকে, সেই জন্য আমরা যখন অশোককে আমরা ইনডেপথ অ্যানালাইসিস করবো, তখন দেখবো অশোকের যে পিলার গুলো ছিল বা রক এডিক্ট ছিল, যেগুলো নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে ছিল, আমাদের বর্তমানে নর্থ ওয়েস্টে যে জায়গাগুলো ছিল, সেখানে সবসময় দেখবে অশোক খরষ্টি লিপি ব্যবহার করতো। আর অ্যারামিক ল্যাঙ্গুয়েজ এটা লিপি। বোঝা গেছে? এবার আসছি পটারি। পটারি জিনিসটা কি? পটারি হচ্ছে যেখানে, পটারি মানে বর্তমানে ধরো কলসি আর কিছু না। যেখানে কিছু মানুষ স্টোর করে রাখার জন্য পটারি ইউজ করতো। এবার পটারি থেকে আমরা কি কি জিনিস বুঝতে পারি? দেখো, প্রথম যখন হুইল আবিষ্কার হয়নি, তখন মানুষ কি করতো, হাতে কাদা নিয়ে 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 গোল করতো। তার মানে তখনকার যে পটারি ছিল তার কোনো প্রপার শেপ কেউ খুঁজে পেত না। ধীরে ধীরে পটারি কি হলো, একটা শেপ আনলো। যখন দেখলো যে সুন্দর পটারি খুঁজে পাওয়া গেছে, তার মানে বোঝা গেল যে আচ্ছা, এটা মানুষ হাতে করে করেনি, কোনো একটা যন্ত্রের মাধ্যমে এটাকে ব্যালেন্স করে তৈরি করেছে। তারপর পটারির মধ্যে আমরা দেখবো বিভিন্ন ধরনের পটারি, কখনো দেখবো ব্ল্যাক পটারি, কখনো দেখবো অরেঞ্জ পটারি। এবং এই পটারির উপরে ধীরে ধীরে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে। এই যে ডিজাইন হচ্ছে, তাহলে এই যে পটারি চেঞ্জেস, এটা আমাদেরকে তখনকার দিনের কালচার, আর্টিস্টিক ভাব, এবং কি পটারি কি জন্য ইউজ করা হতো, কোনো কিছু স্টোর করার জন্য ইউজ করা হতো। আমরা ইনিশিয়ালি আইবিসি যখন পড়বো, সেখানে দেখবো আমাদের গ্যানারি অনেক আছে, গ্যানারি মানে যেখানে শস্য মজুত করে রাখা হতো। কিন্তু ধীরে ধীরে যখন আরো এগিয়ে আসবো আমরা ভেদিক এজের দিকে, তখন দেখবো গ্যানারির সংখ্যা কমছে, কিন্তু পটারির সংখ্যা বাড়ছে। তার কারণ, কারণ কি এই যে পটারি তৈরি করার ক্ষমতা মানুষ ডেভেলপ করে নিয়েছে প্রপার ভাবে। ইভেন আমরা অনেক জায়গায় বুরিয়াল পাবো, মৃতদেহ যেখানে দাফন করে রাখা হয়েছিল, সেই মৃতদেহের পাশে এরকম ধরনের পটারিও রাখা হয়েছিল। তার মানে ইটস এ, মানে মানুষ তখন পটারিকে তাদের লাইফের সাথে অ্যাসোসিয়েট করতো। তো এখান থেকে আমরা ইতিহাসের অনেক কিছু খোঁজ পেতে পারি। আর বাকি রইলো মনুমেন্টস। মনুমেন্টস মানে যে সমস্ত বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে, আমরা তাজমহল বলতে পারি, বিবিকা মকবরা বলতে পারি, এনিথিং আর কি। কারণ আমরা শুধুমাত্র এটা সোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি মানে তো আর অ্যানসিয়েন্টের কথা বলছি না, টোটাল বলছি। অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন, টোটাল আমি সোর্সের কথা বলছি। তাহলে আমার একটা ওভারঅল অ্যান্ড প্রপার আইডিয়া আমি জেনারেট করলাম যে হিস্ট্রি কিভাবে লেখা হয়েছে এতটা অবধি। এবার আমরা আসছি স্টোন এজ। দেখো, স্টোন এজ প্রি হিস্টোরিক পিরিয়ড, যেটাকে আমরা কি বলছি, স্টোন এজ বলছি।
স্টোন এজের প্রথমে আমরা ক্লাসিফিকেশন করব প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড, তারপর চ্যালকোলিথিক, তারপর মেগালিথিক আছে। এবার দেখো এই প্যালিওলিথিক পিরিয়ড কখন থেকে শুরু হয়েছিল, একটু আগে আমি বললাম 5 লাখ থেকে শুরু করে অলমোস্ট 10,000 বিসি পর্যন্ত চলেছিল। মিসোলিথিক পিরিয়ড কখন থেকে আমরা ধরবো, 10,000 বিসি থেকে 7,000 বিসি। নিওলিথিক পিরিয়ড এটাও শুরু হয়ে যাবে অলমোস্ট 7,000 বলতে পারো, বা 6,000, 7,000 আমি যদি এখান থেকে ধরি 7,000 থেকে শুরু হয়ে যাবে, 7,000 থেকে এটাকে 1000 বিসি পর্যন্ত চলবে। আর কপার, কপার চলছে আমার 4,000 বিসি থেকে, এটাও আমার কন্টিনিউ থাকবে একদম 1500 বিসি পর্যন্ত পিরিয়ড থাকবে। আর মেগালিথিক পিরিয়ড মানে কি, এখানে মেগালিথিক পিরিয়ড আমি ডিসকাস করার সময় বলছি। তাহলে আমরা প্রথমে ক্লাসিফিকেশন আর তার টাইম লাইনটা আমি আইডিয়া লাগিয়ে নিলাম। এবার তুমি আমাকে একটা কথা বলো যে পেলিওলিথিক পিরিয়ড মানে কি, যে যেখানে 5 লাখ বছর আগে সেখান থেকে 10,000 বিসি মানে কি, আমাদের পৃথিবীতে চলছিল কি আইস এজ চলছিল। এবার আইস এজ যদি চলে সেখানে মানুষ কি করতে পারবে পেলিওলিথিক এজে, আমরা পেলিওলিথিক এজকে কি বলি, ওল্ড স্টোন এজ বলি। এটাকে কি বলা হয়, পেলিওলিথিক পিরিয়ড ইস এ ওল্ডেস্ট পিরিয়ড বলা হয়, কারণ কি পেলিও কথার অর্থ হচ্ছে ওল্ড আর লিথিক কথার অর্থ হচ্ছে স্টোন। তাহলে ওল্ড স্টোন এজ বলা হয় এই কারণেই পেলিওলিথিক পিরিয়ডকে। এখানে কি কোনো ধরনের পার্মানেন্ট সেটেলমেন্ট পাওয়া যাবে, কখনোই পাওয়া যাবে না। এখানকার মানুষ কি হবে, এখানকার মানুষ হচ্ছে শুধুমাত্র হান্টার হতে পারে, অথবা কি গ্যাদারার হতে পারে। মানে এখানে মানুষ কোনোভাবেই ক্ষমতা তাদের জোগাড় করেনি তারা কোনো কিছু নিজের তরফ থেকে ফসল ফলাবে। সেই জন্য এই পিরিয়ডটাকে আমরা কি বলতে পারি, যে মানুষ এখানে শুধুমাত্র কোনো পার্মানেন্ট সেটেলমেন্ট থাকবে না, চারিদিকে শিকার করে বা বিভিন্ন গাছের ফলমূল খেয়ে এরা বেঁচে থাকবে। ফুড হ্যাবিটস কি বলতে আছে, মিট, ফ্রুট, ভেজিটেশন, কারণ তখন এটাই অ্যাভেলেবেল ছিল। আর এখানের মধ্যে দেখো মেজর সাইটের মধ্যে একটা সাইট শুধু মনে রাখো, ভীমবেদকা, এটা শুধুমাত্র মধ্যপ্রদেশে অবস্থিত। এটার আমি ম্যাপে আমি দেখিয়ে দেবো জায়গাটা একটু পরে, তিনটে আমি আলোচনা করে নিই তারপর। ভীমবেদকা মনে রাখো, আর একটা কুর্নুল অন্ধ্রপ্রদেশে। কুর্নুল কেন, এখানে হচ্ছে কি অ্যাশ পাওয়া গেছে, মানে কি বলতে চাইছি পেলিলিথিক পিরিয়ডে যে সমস্ত মানুষ ছিল তারা কিন্তু আগুনের ব্যবহার জানতো, দ্যাটস ওয়াই এই সাইটটা বেশি ইম্পর্টেন্ট। আর ভীমবেদকা কিসের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কোর আন্ডারে ভীমবেদকা। নেক্সট আমরা মিসোলিথিক পিরিয়ড যাব। মিসোলিথিক পিরিয়ড আমি কখন বললাম, যে দেখো এটা একটা বিভিন্ন ধরনের ট্রানজিশন পিরিয়ড। প্রথমে প্যালিওলিথিক পিরিয়ড আবিষ্কার হয়েছিল, তারপর নিওলিথিক হয়েছিল। এবার নিওলিথিক যখন শুরু হয়ে যায় তখন ঐতিহাসিকরা, যা সায়েন্টিস্টরা যারা এটা পরীক্ষা করছে তারা বললো যে না, এভাবে কখনোই হুট করে এতটা আসা যায় না, মাঝে একটা পিরিয়ড আছে, ডেফিনেটলি মাঝে একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডটাকে আমরা বলছি ট্রানজিশন পিরিয়ড, সেটাকে আমরা বলি মেসোলিথিক পিরিয়ড। তাহলে এই ট্রানজিশন পিরিয়ডটা আমার শুরু হচ্ছে কখন, 10,000 ইয়ার্স এর অলমোস্ট এই জায়গা থেকে শুরু হচ্ছে, বা এর আগো পিছু কিছু একটা জায়গা। তার কারণ এভাবে কোনো ফিক্স ডেট থাকে না যে আজকের দিন থেকে এটা শুরু হলো, তো মোটামুটি এর আগে পিছুর একটা জায়গা থেকে মেনলি আমাকে ধরে রাখতে হবে যে কিভাবে পেলিওলিথিক থেকে নিওলিথিকে আমরা আসছি, এর মাঝে যে ট্রানজিশনটা সেটাই মেসোলিথিক। মিসোলিথিক পিরিয়ডেও কি হয়েছিল, এখানেও মেনলি এরা হান্টিং আর ফিশিংই করতো। আর কি ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল, অ্যানিমেলকে ডোমেস্টিকেশন করা স্টার্ট করে, কিন্তু মনে রাখতে হবে এটা শুধুমাত্র খাবারের জন্য, মিট, আর কিছুর জন্য নয়। এরা কি এখানে খাদ্য উৎপাদন করতে শিখেছিল, যে না, খাদ্য উৎপাদন করতে শিখেনি। খাদ্য উৎপাদন করতে কখন শিখবে, নিওলিথিক পিরিয়ডে এসে শিখবে। এবং নিওলিথিক, এবার দেখো টাইম লাইনগুলো অনেক জায়গায় চেঞ্জেস পাবে, কিন্তু কি একটা পিরিয়ড একটার সাথে একে অপরের উপরে আছে যাকে বলা যায়। কোথাও মানে মেন ব্যাপার হচ্ছে এরকম, ধরো এটা নর্থ ইন্ডিয়া, এটা আমার সাউথ ইন্ডিয়া, এখানে যখন মিসোলিথিক চলছে এখানে হয়তো নিওলিথিক শুরু হয়ে গেছে, এখানে মিসোলিথিক চলছে, সেই জন্য টাইম পিরিয়ড গুলো অনেক জায়গায় সেম থাকে না। এখানে যে টুলস ব্যবহার হতো সেটা হচ্ছে কি মাইক্রোলিথ হতো, কারণ প্যালিওলিথিকে আমরা কি দেখতাম, ওরা বড় বড় পাথর ছুঁড়ে মারতো শিকার করার জন্য, কিন্তু ধীরে ধীরে ওরা আন্ডারস্ট্যান্ড করলো যে না, আমাদের স্মল টুল দরকার, যেখানে শিকারকে
মানে এক ঘায়ে মারা যেতে পারে বা তাকে চোট পৌঁছানো যেতে পারে, সেই জন্য কি স্মল স্টোন টুলস ইউজ করা শুরু করলো, সেটাকে আমরা কি বলি, মাইক্রোলিথস বলি। আর ইম্পর্টেন্ট এখানে কিছু নেই। এবার আমরা আসবো নিওলিথিক পিরিয়ড। নিওলিথিক পিরিয়ড ইম্পর্টেন্ট পিরিয়ড কেন? এটাকে আমরা বলি নিউ স্টোন এজ বলা হয়। এখানে প্রথম এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়, তার কারণ এটাকেও আমরা অনেক জায়গাতে আমরা 10,000 বিসি থেকেও ধরতে পারি। তার কারণ আইস এজ যখন শেষ হয়ে যাচ্ছে, তারপর যখন এনভায়রনমেন্টাল চেঞ্জেস আসছে, গ্রাসল্যান্ড হচ্ছে, এগ্রিকালচারের শুরুয়াত হচ্ছে, এই যে পিরিয়ডটা, এটা রেভলিউশন হচ্ছে, এই রেভলিউশনটাকে বলা হয় নিওলিথিক পিরিয়ড। এবং এই নিওলিথিক এজ, এটার নামটা কে দিয়েছিল? নাম দিয়েছিল জন লুবক। এই এজটার নাম দিয়েছিল নিওলিথিক এজ। আর এই যে এজটাকে নিওলিথিক রেভলিউশন কে বলেছিল? এটাও কোশ্চেন আসতে পারে। রেভলিউশন কে বলেছিল? রেভলিউশন বলেছিল গর্ডন চাইল্ড। গর্ডন চাইল্ড নিওলিথিক রেভলিউশন বলা হয়েছিল। কেন? তার কারণ দেখো, প্রথম কথা, এগ্রিকালচারের শুরুয়াত হয়ে যাচ্ছে এখানে, ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস হচ্ছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, মানুষ এবার লাইফ সেটেল করছে। আগে মানুষ কি ছিল? আগে মানুষ নোম্যাডিক ছিল, তার যাযাবরের মতো ঘুরে বেড়াতো। মিসোলিথিকে এসে তারা কি হলো, যে তারা ঘুরে বেড়াতো কিন্তু তাদের অঞ্চলগুলোকে একটা জায়গায় সীমিত করেছিল, কিন্তু তারা তখনও ঘুরে বেড়াতো। কিন্তু এখানে তারা কি করছে? তারা এখানে সেটেল লাইফ শুরু করছে। কোথায়? নিয়ার ওয়াটার বডিজ, যেখানে ওয়াটার গেছে। সেই জন্য আমরা দেখবো আইভিসি, আইভিসি যখন আসছে তখন শব্দ সপ্ত সিন্ধু অঞ্চলে, ইন্দাসের সমস্ত এলাকাতেই তো আইভিসির ইয়ে পাওয়া যাচ্ছে। তাহলে নিয়ার ওয়াটার বডিজ কাছে তাদের সেটেল লাইফ শুরু হচ্ছে। আর কি হচ্ছে? ডেভেলপমেন্ট অফ দ্য কালচার, ইনভেনশন, ডেভেলপমেন্ট, অ্যানিমেল ইউজ, কি সাইটস অ্যান্ড ফাইন্ডিংস, এগুলো আমরা নেক্সট স্লাইডে দেখছি। তাহলে আমরা বুঝতে পারলাম নিওলিথিক পিরিয়ডের মধ্যে আমরা কি কালচারের ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন ইনভেনশন হচ্ছে, অ্যান্ড অ্যানিমেলের যে ইউজটা ছিল, আগে অ্যানিমেলকে শুধুমাত্র মিট হিসেবে ইউজ করা হতো, এখানে শুধু মিট নয়, এখানে মিট হচ্ছে, মিল্ক হচ্ছে, আদার্স ডেয়ারি প্রোডাক্ট, এই হিসেবে প্রপার অ্যানিমেলকে যে ইউজ করতে হয়, শুধুমাত্র তাদেরকে স্লটার করার উদ্দেশ্যে না, আদার্স কাজেও তাদেরকে ইউজ করা হচ্ছিল। এবার নিওলিথিকের এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি সাইট। কি সাইট, এখান থেকে কোশ্চেন আসে। যে প্রথম কথা, মেহেরগড়, যেটা বর্তমানে কোথায় এক্সিস্ট করে? পাকিস্তানে। মেহেরগড় কি ধরনের কোশ্চেন আসে? যে প্রথম কথা, মেহেরগড়ে আর্লি এভিডেন্স পাওয়া গেছিল, এগ্রিকালচারের আর্লি এভিডেন্স পাওয়া গেছিল। কোথায়? মেহেরগড়, যেটা বর্তমানে পাকিস্তান। এখানে কি কি ধরনের হুইট অ্যান্ড বার্লি কাল্টিভেশনের কথা পাওয়া যায়। বাকি এখানে যে বাড়িগুলো ছিল সেগুলো রেক্টেঙ্গুলার শেপে আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। মেনলি আমাকে মনে রাখতে হবে হুইট অ্যান্ড বার্লি কাল্টিভেশন করা হতো এবং আর্লি এভিডেন্স পাওয়া গেছে। নেক্সট ইম্পর্টেন্ট কি? বুরজাহাম, যেটা কাশ্মীরে অবস্থিত। এখানে কি পাওয়া গেছে? এখানে বুরিয়াল উইথ ডগস, মানে মানুষ যখন মারা গেছিল সেখানে প্রভুর সাথে কুকুরে দুজনের সব একসাথে পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? পিট ডুয়েলিং। পিট ডুয়েলিং মানে ধরো এটা জমি, এই জমিটাকে একটু কেটে 3 ফুটের মতো ভিতরে কেটে নিল, এই কেটে এখান থেকে এবার ঘরটা তৈরি হবে। এবং এই যে আশেপাশে জায়গাগুলো, এই আশেপাশটা ঘিরবে হয়তো পাথর দিয়ে অথবা কাঠ দিয়ে ঘিরবে। তার মানে এই যে গর্ত করে যেভাবে বসবাসের যে ব্যাপারটা, সেটাকে বলে পিট ডুয়েলিং। তা তারা কিন্তু এগুলো করতো। এবার আমার এখানে ইম্পর্টেন্ট সাইটের মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট সাইট? প্রথম কথা, মেহেরগড় একদম ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। বুরজাহম কাশ্মীরে মনে রাখতে হবে। চিরান্ড বিহারে মনে রাখতে হবে। মাহাগরা অ্যান্ড কোলডিহা, এটা কেন ইম্পর্টেন্ট? এটা আমাদের উত্তরপ্রদেশে, এবং এখানে রাইস কাল্টিভেশনের প্রমাণ পাওয়া গেছে। আর বাকি এগুলো না মনে রাখলেও চলবে। পায়ামপল্লী সাউথ ইন্ডিয়া মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট সাইট। বাট আমি বলবো এখানে মেহেরগড় বুরজাহম যাতে না বলা হয়, এবং কোলডিয়া মাহাগরা, এটা হচ্ছে ইউপিতে, যেখানে রাইস কাল্টিভেশনের কথা পাওয়া গেছে। তাহলে আমি তিনটে স্টোনের সম্বন্ধে একটা আইডিয়া দিতে পারলাম। এবার এই তিনটে স্টোনেজ বাদ দিয়েও চতুর্থ নম্বর ব্যাপার যেটা ছিল, আমরা দেখো এখানে চ্যালকোলিথিক পিরিয়ড। এবার চ্যালকোলিথিক পিরিয়ড কি? দেখো, যখন নিওলিথিক চলছিল তখনই চ্যালকোলিথিক পিরিয়ড কিন্তু স্টার্ট হয়ে যাবে। চ্যালকোলিথিক পিরিয়ড মানে আর কিছু নয়, যে মানুষ যখন কপারের সন্ধান পেয়ে গেল, সেই পিরিয়ডটাকে বলা হয় চ্যালকোলিথিক পিরিয়ড। যখন হরপ্পান পিরিয়ড বা হরপ্পান বা আইবিসি কালচার চলছে,
তখনও চ্যালকোলিথিক চলবে। সেই জন্য চ্যালকোলিথিক পিরিয়ডকে বলা হয় প্রি হরপ্পান, প্রি হরপ্পান, ম্যাচিওর হরপ্পান অ্যান্ড পোস্ট হরপ্পান। এই তিনটে ফেজে যখন হরপ্পান বা আইভিসি চলেছে তখনও কিন্তু একসাথে চ্যালকোলিথিক কালচার চলেছে। এখানে কি করা হতো, এখানে কপারের সাথে স্টোনকে মিশিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র বানানো হতো, অ্যান্ড তার সাথে সাথে যে তীর ধনুক, বো অ্যান্ড অ্যারো, শিকার করা বিভিন্ন জিনিসও বানানো হতো। আর লাস্ট আসছে মেগালিথিক পিরিয়ড, এটাকে আয়রন এজ লিখেছে, এটা আয়রন এজ ঠিক কথাটা ঠিক না, এটা হচ্ছে মেগালিথিক পিরিয়ড, মানে কি যেখানে বড় বড় স্টোনের ইউজ দেখা যায়। যেমন মেগালিথিক পিরিয়ডে সব থেকে তুমি সাইট পাবে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে। সাউথ ইন্ডিয়াতে ধরো এখানে কাউকে দফন করা হয়েছে, উপরে এরকম একটা পাশে একটা বড় স্টোন রাখা হয়েছে, এইদিকে ছোট ছোট স্টোন দিয়ে ঘেরা হয়েছে এভাবে। তো এই যে ইউজটা, এটা কিন্তু ম্যাক্সিমাম মেগালিথিক সাইট যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়াতে। এইটুকু জানলেই আমার হবে, এর থেকে বেশি কোনো প্রয়োজনীয়তা নেই। এবার নেক্সট আমরা কি দেখছি, নেক্সট আমরা একটা ম্যাপের মাধ্যমে আমরা দেখব। প্রথমে আমি কি বলেছিলাম, বুরজাহোম ইম্পর্টেন্ট সাইট। কি সাইট এটা, এটা একটা নিওলিথিক সাইট। মেহেরগড় পাকিস্তানে কোন সাইট, নিওলিথিক সাইট। চিরান্ড বিহারে নিওলিথিক সাইট। কোলডিয়া মাগরা ইউপিতে নিওলিথিক সাইট। ভীমবেদগাতে সব ধরনের সাইট আছে, পেলিওলিথিক আছে, মেসোলিথিক আছে অ্যান্ড নিওলিথিক আছে, সব ধরনের সাইটই ভীমবেদকাতে পাওয়া যায়। এটা হচ্ছে সেই জন্যই এত বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এটাকে মধ্যপ্রদেশে। হাংসি কর্ণাটকে পাওয়া যায়, হাংসির কথা আমরা আসবো, কর্ণাটকে হাংসি। কুর্নুল, কুর্নুল আমি বললাম, কুর্নুলে এখানে প্যালিওলিথিকে কি পাওয়া গেছিল, এখানে অ্যাশ, ফায়ার অ্যাশের কথা পাওয়া গেছে, কুর্নুল প্যালিওলিথিক সাইট। ব্রহ্মপল্লী অ্যান্ড পায়ামপল্লী, এটাও আমরা দেখতে পাচ্ছি যে আমার নিওলিথিক সাইটের মধ্যে পড়ছে। ওকে, এগুলো আমার মেন মেন সাইট। জাস্ট ম্যাপটা দিলাম যাতে জায়গাগুলোর নাম মুখস্থ হয়ে যায়, এর থেকে বেশি কিছু নয়। এবার আমরা আসবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আমাদের লাস্ট টপিক আজকের। এবার দেখো ইন্দাস ভ্যালির তিনটে পর্যায় ছিল। তিনটে পর্যায় বলতে, একটাকে আমরা কি বললাম, প্রি, একটাকে বললাম ম্যাচিওর, আরেকটা বললাম পোস্ট। এই যে প্রি যখন চলছিল, প্রি যখন শুরু হচ্ছে, তখন কোন কোন সভ্যতা চলছিল অলরেডি মনে রাখো, নিওলিথিক চলছে, চ্যালকোলিথিক চলছে, দুটোই কিন্তু একসাথে চলছে। এবং তার সাথে কি, প্রি হরপ্পান শুরু হয়ে যাচ্ছে। এটা কত ধরবো আমরা, 3000 থেকে 2600 বিসি। ম্যাচিওর কি, যেখানে অ্যাকচুয়ালি প্রপার ভাবে হরপ্পানরা তাদের নিজস্ব টাউন প্ল্যানিং থেকে শুরু করে, ট্রেড থেকে শুরু করে এভরিথিং, তাদের নিজস্ব জীবনশৈলীকে দেখিয়েছিল, সেটা হচ্ছে ম্যাচিওর হরপ্পান। আমি কখনো হরপ্পান বলবো, কখনো আইভিসি বলবো, দুটো সেমি। এটার সালটা হচ্ছে 2600 থেকে 1800 বিসি। আর পোস্ট মানে কি, যেখানে আমার ডিক্লাইন ফেজ চলবে, ডিক্লাইন। এই ডিক্লাইন ফেজ 1800 থেকে আমরা 1500 বিসি। এই ডিক্লাইন ফেজ চলবে কিসের জন্য, সব রিজন আমরা ডিসকাস করব, কিন্তু অলওয়েজ মনে রাখবে এই যখন এইসব চলছিল তখনও কি চলছিল, চ্যালকোলিথিক। চ্যালকোলিথিক সভ্যতাও একসাথে চলছিল। ক্লিয়ার? এবার চলো দেখি প্রথমে কি আছে, ইন্দাস। ইন্দাসের এখানে প্রথমে আমরা দেখছি কি বলছে ইন্দাসে, ইটস এ আরবান সিভিলাইজেশন। ডেফিনেটলি ইট ইস এ আরবান সিভিলাইজেশন। এবং কেন আরবান সিভিলাইজেশন বলেছে সেটাও আমরা ধীরে ধীরে দেখব। তার আগে আমরা দেখি যে ইন্দাসের, এটাকে 1800 করে নেবে, 1800, যে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট কি ছিল। দেখো নর্থে কি লেখা আছে, মান্দা, সাউথে দৈমদাবাদ, ইস্টে আলমগীরপুর, ওয়েস্টে সুক্তাগেন্ডর, পাকিস্তান ইরান বর্ডার। এটা আমরা এবার ম্যাপে ফার্স্টে আন্ডারস্ট্যান্ড করব সমস্ত জায়গাগুলো, তারপর আমরা ডিসকাস করব। দেখো, দেখো এইটা হচ্ছে আমার মান্দা। ওয়েট এ মিনিট, এটা আমার হচ্ছে মান্দা, এইটা আমার হচ্ছে সুক্তাগেন্ডর। এই নিচে আছে
ছবি বেশি নেই বলে তাই। এই নিচে আছে আমার কি, দৈমাদাবাদ। এইটা আমার ইউপি সাইড, ইউপি সাইডে আমি এখানে পাবো আলমগীরপুর। ওকে, এবার তুমি যদি এই চারটে জায়গাকে যুক্ত করো, ঠিক আছে, আমরা দেখো একটা এই ধরনের স্ট্রাকচার পাচ্ছি। যখন ঐতিহাসিকরা ফার্স্ট এটার খোঁজ শুরু করছিল, তো তখন তারা ভেবেছিল যে শুধুমাত্র এই যে ইন্দাস নদী গেছে, এই আমার ইন্দাস নদী, ওকে, জাস্ট ফলো মাই কার্সর, এটা আমার ইন্দাস নদী যেটা এসেছে, এর ধারে পাশেই সমস্ত সাইটকে তারা খুঁজে পেয়েছিল। দ্যাটস ওয়াই তারা এটা বলেছিল এটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশন বলেছিল। বাট লেটার অন তারা দেখলো যে গুজরাট, হরিয়ানা, এদিকে ইউপি, এদিকে রাজস্থান, এই জায়গাটা হচ্ছে চলিস্থান, চলিস্থান, এইদিকে সর্তুঘাই, দেখলো যে একটা বিশাল এলাকা জুড়ে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন রয়েছে। ক্লিয়ার? এবার এখানের মধ্যে কোন কোন জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাকে মনে রাখতে হবে, কোন কোন জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, প্রথমে সেগুলো একবার দেখে নিই। চলো দেখো, আমাদের নর্থ এক্সটেন্ড কি বললাম, মান্দা, কিন্তু তোমার মনে হতে পারে নর্থে তো এখানে সর্তুগাই আছে, এটা তো আফগানিস্তানে, এটা কেন নয়? তার কারণ কি, এটাকে আমরা শুধুমাত্র বলতাম এটা একটা পোস্ট, মানে ট্রেডিং পোস্ট, এখানে মানুষ থাকতো না, এরা এখান থেকে জিনিস নিয়ে যেত এই পথ দিয়ে, এখান থেকে ট্রেড হতো কোন অঞ্চলে, ব্যাকটেরিয়া এই অঞ্চলটাতে। কারণ এইটা দিয়ে আমরা কোথায় যাব, এটা দিয়ে আমরা ইরান পার্সিয়ানের কাছে পৌঁছে যাচ্ছি। ওকে, ইরান পার্সিয়ানের কাছে। অ্যান্ড ইভেন যখন আই থিঙ্ক আলেকজান্ডারও এসেছিলেন, আলেকজান্ডারও এই অঞ্চলগুলো দিয়েই এসেছিলেন, কারণ আলেকজান্ডার খাইবার পাস হয়ে ইন্ডিয়াতে ঢুকছে। আমরা আলেকজান্ডারের সময় ভালো করে ডিসকাস করবো, বাট মনে রাখবে যে আলেকজান্ডার খাইবার পাস মানে কাবুল হয়ে কিন্তু ইন্ডিয়াতে ঢুকেছিল, আর যাওয়ার সময় বোলান পাস হয়ে গেছিল। এবার ফিরে আসি ইন্দাসে। আবার এখানে আমার মেন মেন সাইট কি আছে দেখো। প্রথম কথা, হরপ্পা, এই হচ্ছে আমার হরপ্পা। এখান দিয়ে কোন নদী গেছে, রাভি নদী গেছে, দিস ইজ রাভি নদী। ওকে, রাভি নদীর কোন পাশে হরপ্পা আছে, রাভি নদীর বাম দিকে হরপ্পা রয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার এসো মেন সাইট কি, মহেঞ্জোদাড়ো, এটা আমার কি নদী, ইন্দাস নদী। ইন্দাসের কোন দিকে আছে, ইন্দাসের ডান তীরে আছে মহেঞ্জোদাড়ো। নেক্সট ইম্পর্টেন্ট কি আছে দেখো, আমরি, চানহুতুরো, কোটডিজি, ইম্পর্টেন্ট সাইট। সুক্তাগন্ডর অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের কি ওয়েস্টার্নের সব থেকে এক্সটেন্ডেড জায়গা সুক্তাগেন্ডর। গুজরাটের যে জায়গাটা আসবে এখানে ইম্পর্টেন্ট কি, ধোলাভিরা ইম্পর্টেন্ট, সুরকোটারা ইম্পর্টেন্ট, লোথাল ইম্পর্টেন্ট। এখান থেকে যা যা জিনিস পাওয়া গেছে সবগুলো ইম্পর্টেন্ট পড়তেই হবে। সাউথে বললাম কি, দৈমদাবাদ, দৈমদাবাদ আসছে সাউথে। ইস্টে আছে আলমগীরপুর। এখানে দেখো রাখিগড়ি ইম্পর্টেন্ট, হরিয়ানা, বনাওয়ালি অ্যান্ড রাখিগড়ি এই দুটোই কি হরিয়ানা। পাঞ্জাবে তুমি পাবে রোপার, পাঞ্জাবে হচ্ছে রোপার। কালীবঙ্গান কোথায় পাবে, কালীবঙ্গান পাবে তোমার রাজস্থানে কালীবঙ্গান। এই যে গানেরিবালা, এটাও ইম্পর্টেন্ট একটা সাইট। কিন্তু মেইনলি এই যে সাইটগুলো দেখছো, লেট মি ক্লিয়ার ফার্স্ট, এখানে এই যে সাইট গুলো না, এই ম্যাক্সিমাম সাইট এগুলো কি ছিল, এই যে জায়গাটা এটা থর ছিল না, থর মরুভূমি, এই জন্য ম্যাক্সিমাম সাইট পাওয়া গেছে চলিস্থান অঞ্চলে, এটাকে বলা হয় কি চলিস্থান। ক্লিয়ার হয়েছে ম্যাপটা কিভাবে এসেছে? এবার চলো যে ইন্দাসের ভিতরের গল্পতে আসি প্রপার। তাহলে আমরা টাইমলাইন পড়ে নিলাম, জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট দেখে নিলাম। এবার আমরা আসছি, একে আরবান সিভিলাইজেশন বলা হচ্ছে কেন। দেখো, আরবান সিভিলাইজেশন বলা হতে পারে, তার পিছনে রিজন কি কি হতে পারে। ফার্স্ট অফ অল রিজন এটা হতে পারে টাউন প্ল্যানিং। ডেফিনেটলি কি ধরনের টাউন প্ল্যানিং ছিল, গ্রিড প্যাটার্ন, মানে রোডগুলো, ধরো এগুলো যদি রোড হয়, রোডগুলো এরকম 90 ডিগ্রিতে কাটতো, আর এই রোডের পাশে হতো তাদের ঘর, ঘরগুলো প্রত্যেকটা এইভাবে তৈরি হতো। আর এই যে রোড ধরো যাচ্ছে, ঘরের দরজা কিন্তু রোডের সামনে খুলবে না, এর পাশে লেন থাকবে, লেন থাকবে, লেনে প্রথমে দরজা খুলছে, তারপর তারা বেরিয়ে আসবে রোডে। এই রোডগুলো নর্থ থেকে সাউথের দিকে ঢালান ছিল, ঢালান এই দিকে ছিল। এই যে রোডগুলো তৈরি করা হয়েছিল, এই রোডগুলোর নিচে কি করা হয়েছিল, ড্রেনেজ সিস্টেম, যাতে নোংরা যেখানেই পড়ুক না কেন একদম নর্থ থেকে সাউথে একটা জায়গাতে এসে জুড়ো হতে পারে। বোঝা গেছে কি ধরনের প্যাটার্ন?
দেখো হাউসের এন্ট্রি হচ্ছে সাইড লেন থেকে, রোড হচ্ছে নর্থ টু সাইড, ডিভাইডেড ইন্টু সিটাডেল। সিটাডেল মানে কি, ধরো এটা যদি আমার একটা এরিয়া হয়, সাইড হয়, এটাকে যদি আমি ওয়েস্ট আর ইস্টে ভাগ করি, তাহলে ওয়েস্টে এই জায়গাটা হবে একটু উঁচু, আর এখানে এখানে যে ঘরগুলো থাকবে সেটা হচ্ছে একটা হাইটে থাকবে, মানে এটা হচ্ছে হাইট, আর এখানে যে ঘরগুলো থাকবে এটা লোয়ার, লোয়ার। ওকে, এইভাবে। এবং কিছু কিছু সাইড আছে যেমন ধোলাভিরা। ধোলাভিরা আমি কোথায় দেখালাম, গুজরাট। এটা তিনটে পার্টে ছিল, তিনটে পার্ট ছিল, মানে প্রথমে ধোলাভিরাতে ছিল, এইদিকে ছিল সিটাডেল ছিল, মাঝে একটা ট্রান্স জায়গা ছিল, আর এদিকে যেমন হচ্ছে লোয়ার হাউস ছিল সেরকম। এখানেও লোক থাকতো, এখানেও লোক থাকতো, কিন্তু এর পার্টটা ছিল তিনটে, টাউন প্ল্যানিং এর জন্য ইম্পর্টেন্ট। নেক্সট চলো, ওয়াটার ম্যানেজমেন্টের জন্য কি দেখাচ্ছে দেখো। প্রথম কথা, ইন্ডাসের সমস্ত কিছুই রিভার ব্যাংক, ইন্ডাস এবং তার টিউটারির সাথে পাশাপাশি ছিল যেহেতু। স্টেপ ওয়েলস অ্যান্ড রিজার্ভায়ারের সন্ধান পাওয়া গেছে কোথা থেকে, ধোলাভিরা থেকে। স্টেপ ওয়েলস মানে কি, ধরো এটা একটা কুয়া আছে, এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি, সিঁড়ির মাধ্যমে তোমাকে নামতে হবে, কুয়ো থেকে জল দেবে, এটাকে স্টেপ ওয়েলস বলছে। প্রচুর পরিমাণে ওয়েলস কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। বাকি হাউস কানেক্টেড টু ড্রেনেজ সিস্টেম, প্রত্যেকটা ঘরে স্যানিটেশন ছিল, টয়লেট ছিল প্রত্যেকটা ঘরের মধ্যে। এবং কি আমরা যে হাউসের এই প্যাটার্নটা দেখে আমরা বলতে পারি সেখানে কি ছিল, সেখানে আমার ছিল ক্লাস ডিভিশনও ছিল, ক্লাস ডিভিশন, এই জিনিসগুলো ছিল। ওকে, তাহলে এই জন্য আমাদেরকে এটা বলা হয়েছে এটা আরবান সিভিলাইজেশন। ইভেন টাউন প্ল্যানিং সম্বন্ধে আমরা একটা ধারণা নিলাম। এবার এখান থেকে যে কোশ্চেন আসে মেনলি, কোথা থেকে কি পাওয়া গেছে। আমি ইন্ডাস্ট্রি রিগার্ডিং একটা আধা ঘন্টা কি 40 মিনিটের ভিডিও ডেফিনেটলি বানাবো শুধুমাত্র এখানকার টোটাল ইন্ডাস্ট্রি রিগার্ডিং, কিন্তু সেটা এখন না। এখানে আমরা ওভারভিউ নিচ্ছি বলে আমি মেন মেন পয়েন্টগুলোকে আলোচনা করছি, অলওয়েজ এটা মনে রাখো। এবার আসছি, দেখো কি ফাইন্ডিংস। কি ফাইন্ডিংস এর মধ্যে প্রথমে কি পাওয়া গেছে, গ্রেট পাথ। কোথায় পাওয়া গেছে, বৃহস্পনাগার, মহেঞ্জোদারোতে। গ্যানারিস, গ্যানারিস আমি একটু আগে বলছিলাম যেখানে শস্য মজুত করার জন্য। মহেঞ্জোদারোতেও পাওয়া গেছে, হরপ্পাতেও পাওয়া গেছে গ্যানারিস। ড্যান্সিং গার্ল, ড্যান্সিং গার্লটা কিসের তৈরি, ব্রোঞ্জের তৈরি, সেই জন্য আইভিসি আমরা কি বলবো, আইভিসি কে আমরা ব্রোঞ্জ এজও বলতে পারি। ব্রোঞ্জ এজ বলতে পারি নয়, বলবো, তার কারণ কি, যখন কপারের সাথে টিন মিশলো, মিশে তৈরি হলো কি ব্রোঞ্জ। এই টিনটা তারা কোথা থেকে নিয়ে এসেছিল, আফগানিস্তান থেকে এই টিনটাকে তারা পেতো। আমাদের দেশে কোথায় টিনের ভান্ডার আছে, ছত্তিশগড়ে টিনের ভান্ডার আছে। চলো ব্যাক টু ইন্ডাস। প্রিস্ট কিং পাওয়া গেছে, প্রিস্ট কিং কোথা থেকে পাওয়া গেছে, মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। এখানেও একটা দেখো মেটালের নাম দেওয়া হয়েছে স্টিয়েটাইট মেটাল। আমরা যখন পেলিওলিথিক এজের কথা পড়ছিলাম সেখানে একটা মেটাল পাওয়া যেত, সেটার নাম হচ্ছে কোয়ার্টজাইট মেটাল। ধীরে ধীরে রেভলিউশন যখন হবে, সেই স্টিয়াটাইট এটাকেও খুঁজে পাওয়া গেছে। বোঝা গেছে, স্টিয়াটাইট মেটাল। প্রিস্ট কিং কোথা থেকে পাওয়া গেছে, মহেঞ্জোদারো থেকে। এই যে সিলস, সিলস আমরা দেখতে পাবো, আমরা মেসোপটেমিয়া সুমেরীয় সিল আমাদের কাছে আছে। কারণ কি আমাদের এখান থেকে কি বোঝানো হয় যে হরপ্পান সিভিলাইজেশন যারা ছিল তারা কিন্তু ট্রেড করতো, কাদের সাথে, বহির দেশের সাথে ট্রেড করতো, এবং তাদের ট্রেড রুটসও আছে, সেটাও আমি বলছি কিরকম ভাবে তারা ট্রেড রুটসে যেত। চলো সিলসের ব্যাপারটা আমি একটু পরে আবার ডিসকাস করে নিচ্ছি। প্রথম এখানে দেখো স্ক্রিপ্ট, এটাকে বলে বুস্টোফেডন স্ক্রিপ্ট, যেটা এখনো পর্যন্ত আনডিসিফার, মানে কেউ এখনো পড়ে উঠতে পারেনি। এই স্ক্রিপ্টটা কিভাবে ছিল, এই স্ক্রিপ্টটা এইভাবে লেখা হতো, এইভাবে। ওকে, এইভাবে লেখা হতো। এটাকে বলা হয়, স্ক্রিপ্টটাকে বুস্টোফেডন স্ক্রিপ্ট বলা হয়। এখানে এই স্ক্রিপ্টের মধ্যে সব থেকে কোন জিনিসের মানে কোন চিহ্ন পাওয়া গেছে সব থেকে বেশি, ফিশের চিহ্ন পাওয়া গেছে, মাছের মতো বিভিন্ন আকৃতির মাছ পাওয়া গেছে। জুয়েলারির ফ্যাক্টরি কোথায় পাওয়া গেছে, লোথাল এবং চানহুতুর। লোথাল কোথায় দেখলাম আমরা, গুজরাটে। লোথালে ইম্পর্টেন্ট কি আছে, ডকইয়ার্ড। ডকইয়ার্ড এর কথা আমরা কোথা থেকে দেখবো, লোথাল থেকে। ফায়ার অল্টার্স, ফায়ার অল্টার্স মানে কি, ওই অগ্নিকুণ্ড, সে অগ্নিকুণ্ড বা তার যে ছাপ সেটা আমরা কোথা থেকে পেয়েছি, কালীবঙ্গান থেকে পেয়েছি, লোথাল থেকেও পেয়েছি। আর বেঙ্গলস মানে যে চুড়ি টাইপের যে জিনিসগুলো ব্যাঙ্গেলস, সেটা আমরা বিভিন্ন সাইট থেকে পেয়েছি। একটা মেনলি আই থিঙ্ক কালীবঙ্গান, এখান থেকে মোস্ট প্রবাবল পাওয়া গেছে। অতটা ইম্পর্টেন্ট না, ইউ ক্যান স্কিপ ইট।
তাহলে আমরা কি ফাইন্ডিংস এর মধ্যে পড়লাম, এবার আসছে ইকোনমিক অ্যান্ড ট্রেড। দেখো ইকোনমিক হচ্ছে কি রকম ধরনের ইকোনমি ছিল, এগ্রিকালচার বেস ইকোনমি থাকবে, এবং কি এগ্রিকালচার বেস ইকোনমি থাকা সত্ত্বেও এটা কিন্তু কি ধরনের ইকোনমি, সারপ্লাস ইকোনমি ছিল, মানে আহ, বেশি পরিমাণ জিনিস উৎপন্ন হতো, শাকসবজি উৎপন্ন হতো, সারপ্লাস ইকোনমি ছিল বলে এটাকে প্রোটেক্ট করার জন্য কি তৈরি করা হয়েছিল, গ্যানারি তৈরি করা হয়েছিল, যেখানে শস্যকে কি করা হতো, মজুত করে রাখা হতো। আর যখন সারপ্লাস ইকোনমি থাকে তখনই কি শুরু হয়, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ট্রেড। ইন্টারনাল ট্রেডকেই যেমন হরপ্পা মহেঞ্জোদারোর সাথে ট্রেড করে নিচ্ছে, হরপ্পা কালীবঙ্গানের সাথে ট্রেড করছে, এটা হচ্ছে ইন্টারনাল ট্রেড। আর কি এক্সটার্নাল ট্রেড কোথায়, বহির দেশের সাথে। এক্সটার্নাল ট্রেড রুট গুলো দেখো, যে লোথালে কি ছিল, ডকইয়ার্ড। সেই ডক ধরে প্রথমে আমরা কোথায় যেতাম, ওমানে যেতাম, ওমান থেকে বাহরিন, বাহরিন থেকে মেসোপটেমিয়া, এত দূর অব্দি আমরা গেছি, ওমান বাহরিন মেসোপটেমিয়া। বর্তমানে যদি তোমরা দেখো তাহলে ওমান বাহরিন হয়ে মেসোপটেমিয়া আমরা যাচ্ছি। নেক্সট এটাকে আমরা কি বলি, ব্রোঞ্জের সিভিলাইজেশন বলি, কারণ কি এখানে কপারের সাথে টিন, র মেটেরিয়াল কপার ফ্রম খেত্রি থেকে পাওয়া যেত, খেত্রি। আর টিন পাওয়া যেত কোথা থেকে, আফগানিস্তান থেকে বা ইরান থেকে আমরা টিন নিয়ে আসতাম, সেই জন্য এটা হচ্ছে কি ব্রোঞ্জ এজ বলা হয় এটাকে। নেক্সট কি আসে আমাদের, রিলিজিয়ন। দেখো রিলিজিয়নের সেভাবে স্পেসিফিকলি পাওয়া যায়নি, বাট এটা পাওয়া গেছে যে সেখানে মাদার গডেস চ্যালকোলিথিকেও ছিল। দেখো মাদার গডেস কি বলছিলাম, মাদার গডেস হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ডেও এর খোঁজ পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এই যে বিষয়গুলো না, এগুলো একটা একটার সাথে জড়িত, কানেক্টেড, একই জায়গার যেহেতু বিষয়। এবং দেখো এখানে পশুপতি প্রোটো শিবার কথা বলা হয়েছে, এবং কি সেটা থেকে বোঝা গেছে যে এরা ন্যাচারাল ওয়ার্শিপ করতো, যে ট্রিজ অ্যানিমেলস এসবের ওয়ার্শিপ করতো। এই যে পশুপতি যে প্রোটো শিবা, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেলের ছবি পাওয়া গেছে, যেখানে এলিফ্যান্ট আছে, রাইনো আছে, টাইগার আছে, ডিয়ার আছে। ওকে, এই ধরনের অ্যানিমেলের ছবি পাওয়া গেছে, কিন্তু অলওয়েজ মনে রাখবে হর্সের কথা পাওয়া যায়নি। যদিও ওয়ান অফ দ্য সাইড, যেটা আইবিসির একটা সাইড থেকে হর্সের খুরও, মানে মানে ঘোড়ার খুরের চিহ্ন পাওয়া গেছে, বাট দেয়ার ইজ নো মেনশন। ইভেন বৈদিক কালেও হর্সের মেনশন নেই, আর্লি ভেদিক পিরিয়ডও হর্সের মেনশন কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এমনিতেও আমাদের দেশ কিন্তু হর্সের জন্য বিখ্যাত নয়, আমাদের দেশে যে হর্স হয় সে মানে ঘোড়ার, তার ক্ষমতা অ্যাকচুয়ালি কম। ঘোড়ার ক্ষমতা কোন কোন জায়গায় বেশি, মঙ্গোলিয়ান সাইডে ঘোড়ার ক্ষমতা বেশি। সেই জন্য আমাদের দেশের রাষ্ট্রপতি, আমাদের দেশের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং যখন আজ থেকে 3-4 বছর আগে মঙ্গোলিয়া ভিজিট করেছিলেন, তখন ওনাকে ঘোড়া গিফট করা হয়েছিল, ঘোড়ার নাম ছিল বিরাট, ঘোড়ার নামই বিরাট। সেই হিসেবে মনে আছে, বিরাট কোহলি হিসেবে আমার মনে আছে বিষয়টা। আচ্ছা, এবার আসছি রিলিজিয়ন হলো, এবং কি বুরিয়াল প্র্যাকটিস ছিল। দেখো বুরিয়াল প্র্যাকটিসটা আমরা একদম চ্যালকোলিথিকেও পাচ্ছি, নিওলিথিকেও পাচ্ছি। এই যে বুর্জাহম যে সাইটটা বললাম, সেখানে তো বুরিয়াল সাইট পেয়েছি, তার মানে আইবিসি তেও থাকবে, ডেফিনেটলি থাকবে। হ্যাঁ, রিলিজনে এখানে একটা কথা বলে নিই, যে মাদার গডেস ছিল মানে এটা মাতৃতান্ত্রিক সমাজ ছিল এরকম কিন্তু ভাবার দরকার নেই। যে মাদার গডেস পুজো করা হতো ঠিকই, বাট এটা একটা মাতৃতান্ত্রিক, যে সেখানে মহিলাদের কথা শেষ কথা বা এই ধরনের এরকম কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এটাও প্রমাণ পাওয়া গেছে যে সেখানে যে পুরুষ অ্যান্ড মহিলা, এদের মধ্যে যে বিরাট কিছু ডিফারেন্সেস ছিল এরকমও নয়, সবাই ইকুয়ালি সেখানে বসবাস করতো। একটা হায়ার কাস্ট ছিল, যারা হচ্ছে সেই অঞ্চলটাকে কন্ট্রোল করতো, আর একটা লোয়ার কাস্ট ছিল যারা সেখানকার আদার্স কাজ করতো। এইভাবে ইন্ডাসের ম্যাক্সিমাম সাইডই এইভাবে পরিচালনা হতো, বা হায়ার কাস্ট না বলে হায়ার অথরিটি বলতে পারো। কাস্ট সিস্টেমেরও সেভাবে প্রপার পাওয়া যাচ্ছে না, তবে হ্যাঁ কাস্ট সিস্টেম কিছু কিছু জায়গায় পাওয়া গেছে। তার কারণ কিছু কিছু জায়গায় যে ধরনের গহনা ইউজ করা দেখা গেছে, সেখান থেকে মনে হয়েছে যে এরা ধনী ব্যক্তি, এরা হয়তো উচ্চ কাস্ট হতে পারে, এরা হয়তো গরিব ব্যক্তি, তাই তারা এখানে বসবাস করতে, এই ধরনের জিনিস পাওয়া যায়। এবার লাস্টে আসছি আমরা, এটা আমরা কি পড়বো, পোস্ট, যেখানে ডিক্লাইন হয়ে গেছে আমাদের আইবিসি। ডিক্লাইন থেকে কোনো ধরনেরই কোশ্চেন আমাদেরকে মোটের উপর জিজ্ঞেস করে না, বাট ওভারঅল আমরা একটা আইবিসি যখন জিনিস জানছি, যে একটা সভ্যতা যখন শুরু হলো, ধীরে ধীরে কি হবে সেটা
শেষ হলো, এর পিছনে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত রেখেছে, সবগুলোই নিয়ে এসে। যেমন অনেকে বলছে ফ্লাডের কারণে হতে পারে, তার কারণ কি আইবিসি সব সাইডে কি ছিল, ইন্দাস এবং তার ট্রিবিউটারি যারা যারা ছিল। অ্যান্ড যদি যে সাইডগুলো, ধরো আমি যদি বলি গুজরাটের ধোলাভিরা, ধোলাভিরা কোথায় ছিল, মানহের আর মানসা দুটো নদীর মাঝে ছিল। লোথাল ভগবা নদীর তীরে ছিল। রাখিগড়ি যমুনার ট্রিবিউটারির পাশে ছিল। চলিস্তান সাইড যেটা হচ্ছে বর্তমানে আমাদের থর মরুভূমি, চলিস্তান, সেখানে একটা নদী পাওয়া যেত, সেটা কি বলা হতো, ঘাগর হাকরা রিভার বলা হতো, ঘাগর হাকরা। তাহলে প্রত্যেকটা সাইডই দেখো সেটেলমেন্টই হয়েছিল নদী সাইড, তাহলে মোস্ট প্রবাবল ফ্লাড আসার কিন্তু প্রবাবিলিটি ছিল। অনেকে বলছে আর্থকোয়েকের জন্য হতে পারে, খুব পসিবল আর্থকোয়েক হতেই পারে। ডিজিজ বা এপিডেমিক্স হয়েছিল বা প্যান্ডামিক হয়েছিল, সেই জন্য একসাথে পুরো একদম গ্রামের পর গ্রাম বা শহরের পর শহর শেষ হয়ে গেছিল, পসিবিলিটি রয়েছে। অনেকে এই থিওরিও দিচ্ছে যে আরিয়ান ইনভেশন হয়েছিল, এটাও কোয়াইট পসিবল যে আরিয়ান ইনভেশন হতে পারে। আর কি এনভায়রনমেন্টাল চেঞ্জেস হয়েছিল, এনভায়রনমেন্টাল চেঞ্জেস মানে যে হয়তো খরা অথবা বন্যা অথবা মহামারী, এই সবগুলোকে আমরা বলছি এনভায়রনমেন্টাল চেঞ্জেস। তার কারণ 200-300 বছরে, যেখানে 1800 অব্দি বিসি অব্দি আমরা দেখছি একটা ম্যাচিওর আইবিসির একটা সভ্যতা, সেখানে মাত্র 300 বছরের মধ্যে এনভায়রনমেন্ট তো এইভাবে চেঞ্জ হয় না। তো এনভায়রনমেন্টাল চেঞ্জ বলতে এগুলোকেই ধরা হয়েছে। তো এই থিওরিগুলো রয়েছে, এর মাধ্যমে আমরা আইভিসি কিভাবে ডিক্লাইন গেছে এবং তারপরে শুরু হচ্ছে কি ভেদিক পিরিয়ড, আর্লি ভেদিক কাল। বাট ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো দ্যাটস ওয়াই আমি এখানে কমপ্লিট করছি, তারপর সেকেন্ড এন্ড থার্ড পার্টে বাকিটা আমি এগেন আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।